উম্বার্তো সাবা বিদেশি কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের। উম্বার্তো সাবা এ শব্দাব্দের ইতালীয় কবিতায় একক ব্যতিক্রম। জন্মেছেন মূল ইতালি থেকে অনেক দূরে, অ্যাড্রিয়াটিক সমুদ্রের ত্রিয়েস্ত দ্বীপে। ত্রিয়েস্ত ইতালি থেকে বিচ্ছিন্ন ছিল বহুদিন। প্রথম মহাযুদ্ধের ফলাফল হিসেবে এই দ্বীপ ইতালির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হয়। তখন সাবার বয়স ৩৫, অর্থাৎ পূর্ণ যৌবন পর্যন্ত তিনি ইতালি ভাষায় কবি হয়েও সে দেশের নাগরিক ছিলেন না। কিন্তু উম্বার্তো সাবা এ শতাব্দীর প্রধান তিনজন আধুনিক ইতালীয় কবির অন্যতম। উনগারেত্তি এবং মন্তালের সঙ্গে তার নামও সমান শ্রদ্ধেয় এবং ইতালির কবিতায় তার প্রভাব অপরিমিত। মূল ভূখণ্ড থেকে দূরে ছিলেন বলে তিনি সমসাময়িক কাব্য আন্দোলনের খোঁজ পাননি। প্রত্যেক যুগেই কবিদের শব্দ ব্যবহারে এক ধরনের প্রবণতা দেখা যায়। শব্দ নির্বাচনে এক প্রকার রুচি এক যুগের কবিদের সময় চিহ্নিত করে। সময় উদাহরণ হিসেবে বলা যায়, বাংলার আমরা জন্মদাতাকে বাবা বলে ডাকি, কিন্তু শুদ্ধ পিতা শব্দটি এখনও অপাঙ্ক্তীয় হয়ে যায়নি। অথবা মুখে বলি বাড়িটা ভেঙে গেছে, লেখাতে ভগ্নস্তূপ এখনও অচল নয়। কিন্তু বাঁশির বদলে কোনো অর্বাচীন কবিও হংসীর সঙ্গে মেলাবার তরুণ লোভ সত্ত্বেও বংশী শব্দ ব্যবহার করবেন না। কি সেই অলিখিত আইন, যাতে ভাঙার বদলে ভগ্নও চলে কিন্তু বাঁশির বদলে বংশী চলে না, তা ব্যাখ্যা করা যায় না। সময় অনুযায়ী এইরকম রুচি গড়ে ওঠে, সব কবিরাই তা টের পেয়ে যান। মূল ভূখণ্ড থেকে দূরে সাবা এই ধরনের আধুনিক শব্দ ব্যবহারের রুচি টের পাননি। সুতরাং তিনি নিজস্ব শব্দ ব্যবহারের একটি রীতি প্রতিষ্ঠিত করেছেন এবং প্রধানত অনুসরণ করেছেন ক্লাসিক ধারা। সরলতা এবং প্রভূত কবিত্ববোধ তার কবিতাকে বিশিষ্ট এবং স্বতন্ত্র করেছে। 1883 সালে জন্ম, প্রায় সারা জীবনই দূরে কাটিয়ে উম্বার্তো সাবার মৃত্যু 1953-তে। কবিতার বিষয়বস্তু নারী। যখন ছিল ছোট্ট খুকুমণি, পারতে হুল ফোটাতে, কাঁটার ধার বুনো ফুলের মতো। তোমার ওই ছোট্ট পা দুখানি ছিল কেমন বন্য, তুমি অস্ত্র হয়ে লাথি ছুঁড়তে। তোমায় ধরা শক্ত ছিল, বিষম শক্ত। আজও তেমন ছোট্ট আছো, অথচ সুন্দরী। সময় আর দুঃখ দুই সুতোয় জট বাঁধা। তোমার আমার দুই হৃদয় আজ হয়েছে এক। এখন তোমার ভ্রমর কালো চুলের মধ্যে আমার হাত। এখন আর ভয় করি না তোমার ওই ছোট্ট সাদা খরগোশের মতন দুই ধারালো কান। সবুজ ফসল ফল। সবুজ ফসল ফল, রূপসী রানীর মতো ঋতুর বর্ণনা। বেতের ঝুড়ির মধ্যে ঝলসে ওঠে মিষ্টি স্বাদ, দাঁত লোভী করে। একজোড়া তামাটে পা, নগ্ন হাঁটু আসে অহংকারী বালকের, ফের দৌড়ে চলে যায়। অন্ধকার নেমে আসে সামান্য দোকানটিতে, গাঢ় হয়। দ্রুত বুড়ো হয়ে যাওয়া মায়ের মুখের মতো সেই ছেলেটা বাইরে রোদ্দুরে ছুটে যায়। লঘু পায়ে হালকা ছায়া, সঙ্গে সঙ্গে ফেরে। মূল কাব্যধারা কিছুটা বিচ্ছিন্ন থেকে সাবা যে প্রাচীনপন্থী হয়ে থাকেনি, কারণ তার অধিকাংশ রচনায় আত্মজীবনীমূলক। নিছক আকাশ, সমুদ্র ইত্যাদি প্রাকৃতিক সম্পদের স্তুতি বা মানুষের মহানুভবতার জয়গান না করে তিনি নিজের জীবনের ছোটোখাটো সুখ দুঃখের কথা লিখেছেন। গোধূলির কবিদের মতো ভাষা ব্যবহারে লাঞ্ছিত এবং পরাজিত ভঙ্গি না থাকলেও তিনি দূরে থেকে এবং না জেনে মানসিকতায় সমসাময়িক গোধূলি কবিতা আন্দোলনের কাছাকাছি ছিলেন এবং কবিত্ব শক্তিতে এদের চেয়ে অনেক বড়। জুসেপ্পে উনগারেত্তি। যদিও বাবা মা ইতালিয়ান, কিন্তু উনগারেত্তি জন্মেছিলেন মিশরে এবং লেখাপড়া শিখেছেন প্যারিসে সরবোন বিশ্ববিদ্যালয়ে। ভালেরি, জিদ, অ্যাপোলিয়েনার প্রভৃতি সাহিত্যের বিখ্যাত মহিপালদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ফরাসি সাহিত্যের আবহাওয়ায় তার মানস গড়ে ওঠে, কিন্তু ইতালিয়ান সাহিত্যে একসময় তার নিন্দে এবং প্রশংসার প্রবল ঝড় ওঠে। দ্বিতীয় মহাযুদ্ধের প্রাক্কালে ইতালিতে তিনিই ছিলেন একক খ্যাতি অখ্যাতির কেন্দ্র। জন্ম 1888, প্যারিসে লেখাপড়া শেষ করে ইতালিতে এলেন 1914 সালে, তখন যুদ্ধে যোগ দিয়ে তিনি লড়াই করলেন ইতালি ও ফ্রান্সে। ট্রেঞ্চের মধ্যে বসে বসে কবিতা লিখতেন। তার বন্ধু অ্যাপোলিনিয়ারও অন্যদিকের ট্রেঞ্চে বসে তার বিখ্যাত কবিতাগুলি লিখেছেন সেই সময়। যুদ্ধ থেকে ফিরে কবিতার বই ছাপলেন, সাংবাদিক বৃত্তি নিয়ে ঘুরলেন সমগ্র ইউরোপ, তারপর ইতালীয় ভাষায় অধ্যাপক হিসেবে ব্রাজিল গিয়েছিলেন। দ্বিতীয় যুদ্ধ বাধার সময় তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয় ব্রাজিল থেকে। এখন রোমে অধ্যাপনা করছেন। ইতালির কবিতায় হারমেটিক কবিতার যে আন্দোলন শুরু হয়, কিছু ফরাসি কবিও এই অভিধায় ভূষিত হচ্ছেন। উনগারের থেকে তার পুরোধা বলা যায়।
হারমেটিক আন্দোলন সম্পর্কে সামান্য আলোচনা করা যেতে পারে। হারমেটিক কবিতার আধুনিক অর্থের নিকটতম অনুবাদ হতে পারে বন্ধ কবিতা। এই কবিতার মুখ্য উদ্দেশ্য, যে কোনো পথ চলতি পাঠক যে হুট করে একবার চোখ বুলিয়ে এই কবিতার রস পাবেন তার উপায় নেই। অরসিকের কাছে এই কবিতার পথ বন্ধ। এর রস আস্বাদ করতে হলে পাঠককে প্রস্তুত হয়ে নিতে হবে। প্রতিটি শব্দ, ধ্বনি, লাইন, সাজানো ছোট বড় লাইনের মাঝখানের ফাঁক, এইসবই অর্থময় হতে পারে। এছাড়া উপমার নিরাভরণত্ব, যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আমার হৃদয়ের মতো একটি পাখি। এই উপমার আরও সরল রূপ হৃদয় পাখি। হারমেটিক কবিরা আরও সরল করে বলবেন শুধু পাখি মানেই কোনো কবিতায় হৃদয়, সেটা বুঝে নিতে হবে। প্রতীকের সঙ্গে উপমার ঠিক কোথায় তফাৎ তা অবশ্য বোঝা যায় না। শব্দ ব্যবহার সম্পর্কে উনগারেত্তি এর ভিন্ন মত আছে। তার মতে শব্দের কোনো আলাদা মেজাজ থাকতে পারে না। কোনো শব্দে ইচ্ছেমতো করুণ বা মধুর বা ক্রুদ্ধ হতে পারে না। সব শব্দই ব্যবহার করতে হবে আদি, ঐতিহাসিক, আমাদের ক্ষেত্রে ধাতুগত অর্থে। বাংলায় উদাহরণ দেওয়া যায়, একটি বিধবা যুবতীর কায়ক্লেশে দিন কাটছে। এই কথার প্রচলিত অর্থ কষ্ট শিষ্যে কোনো রকমই দিন কাটছে আর কি, কিন্তু কায়ক্লেশের আদি অর্থ মেনে বুঝতে হবে বিধবাটির শারীরিক কষ্টও এখানে উল্লেখিত। কিংবা প্রতিমা শব্দটির সাধারণ অর্থ খড় মাটি রঙের প্রস্তুত মূর্তি, কিন্তু যদি মনে রাখা যায় প্রতিমা আসলে সাদৃশ্য অর্থে প্রতিম শব্দের স্ত্রীরূপ, তবে বৃষ্টির প্রতিমা বা ঝড়ের প্রতিমা ও বিসদৃশ্য হয় না। কবিতা রহস্য বিরক্তি। স্তব্ধতা যখন অভঙ্গ জাগে, সতেজ শরীরের প্রতি আমার যাত্রা, আমার দিকে তার বাড়ানো হাত রক্তাভ, আমার সামান্য অগ্রসরে সেই হাত পিছিয়ে যায়। সুতরাং এখানে এই ব্যর্থ অনুসন্ধানে আমি পরাভূত। সকাল যখন তরঙ্গময়, সে এগিয়ে আসে, সে হেসে ওঠে, আমার চোখের সামনে অন্তর্হিত হয়ে যায়। স্বকৃত উন্মত্ততা, বিরক্তি। প্রভূত নও, কখনো প্রভূত মত্ত এবং মিষ্টি নও তুমি। স্মৃতি কেন তোমার সঙ্গে সমান হাঁটে না? তোমার দান কি একখণ্ড মেঘ? এ শুধু ফিসফিস এই স্মৃতির বসতি, ভরাই বৃক্ষের শাখা দুরান্ত শঙ্কিতে। স্মৃতি সঞ্চরণমান ছবি, বিষণ্ণ বিদ্রুপময় রক্তের আধার, ছায়াচ্ছন্ন লাজুক ঝর্ণার মতো। অলিভ কুঞ্জের প্রাচীন ছায়া, তুমি ফিরে এসো আমায় ঘুম পাড়ানি গান শোনাতে। তবুও গোপনে আমি কি তোমার ওষ্ঠাধর প্রত্যাশা করতে পারি? আর কোনো দিন আমি জানব না। একটি গ্রামের ভগ্নস্তূপ। এই গৃহগুলির কিছুই অবশিষ্ট থাকে না, শুধু কয়েকটি দেয়ালের ভগ্নাংশ। কত মানুষ যারা ছিল আমার আপন, কেউ নেই, এমনকি দেয়ালও না। কিন্তু আমার হৃদয়ে একটি ক্রুশচিহ্নও হারায়নি। আমার হৃদয় একরকম অত্যাচারিত গ্রাম। হারমেটিক কবিতার যে আলোচনা উপরে করা হয়েছে, অনুবাদ কবিতায় তা প্রকাশ করা অসম্ভব। আমরা ইতালির ভাষা জানি না, মূলের প্রতিটি শব্দের বাংলা প্রতিশব্দ খুঁজে পাওয়া দুর্লভ। তাছাড়া সেভাবে অনুবাদ করাও যায় না। তবে আমি লাইনের গতি ঠিক করেছি এবং ইচ্ছে করেই কোনো বাংলা শব্দের পোশাক পরাইনি ছন্দের, ফলে পড়তে হয়তো কিছুটা কর্কশ লাগবে। দ্বিতীয় কবিতাটি অস্ট্রিয়ার সান মার্টিনো শহরের ভগ্নস্তূপ দেখে লেখা। কবি উজিনো মন্তালে। ইতালীয় কবিতায় জীবিত প্রধান ত্রয়ীর মধ্যে মন্তালে অন্যতম। আগে উনগারেত্তি প্রসঙ্গে আমরা যে হারমেটিক কবিতার উল্লেখ করেছি, মন্তালে সেই ধারার অপর স্তম্ভ। উনগারেত্তির সঙ্গে মন্তালের মূল প্রভেদ সমালোচকদের মতে এই যে উনগারেত্তির কবিতায় দুঃখের সুর আছে, কিন্তু সেই দুঃখবোধ খ্রিস্টান সুলভ, অর্থাৎ শেষ পর্যন্ত উত্তরণ আছে। কিন্তু মন্তালের দুঃখবোধ আরও বিধুর, কিছুটা তিক্ত, শেষ পর্যন্ত মুক্তিহীন। মন্তালে জানেন মানুষ শেষ পর্যন্ত বড় নির্জন, এই পৃথিবীটা অর্থহীন, গাছপালা প্রভৃতি শেষ পর্যন্ত বস্তু জগৎ ছাড়া আর কিছুই নয়। ছেলেবেলায় তিনি প্রকৃতির সামনে বসে দৈববাণীর প্রতীক্ষায় বসে থেকে নিরাশ হয়েছিলেন। আধুনিক কবির দ্বিধা এবং হতাশার ছাপ তার কবিতায় পরবর্তীকালে প্রচারিত এক্সিস্টেন্সিয়ালিজমের আভাস পাওয়া যায়। যদিও উনগারেত্তি বড় হয়েছিলেন ফরাসি সাহিত্যের আবহাওয়ায় এবং মন্তালের শিক্ষা ইংরেজি আধুনিক সাহিত্য থেকে। ইতালিতে তাকে টি.এস. এলিয়টের ধারার কবি বলা যায়। মন্তালের জন্ম 1896-তে জেনুয়ায়। প্রথম মহাযুদ্ধে গোলন্দাজ হয়ে লড়াই করেছেন। এখন মিলান শহরে একটি দৈনিক পত্রিকার সম্পাদক। দুপুর কাটানো কবিতার নাম। দুপুর কাটানো ম্লান মগ্নতা, ঝলসানো ভাঙা দেয়ালের পাশে বাগানে, কান পেতে শোনা ঝোপের কাঁটার ভিতরে, পাখির কিচির, সাপের চলার খসখস, মাটির ফাটলে অথবা মাধবীলতায় লাল পিঁপড়ের আনাগোনা চেয়ে দেখা, কখনো ছড়ায়, কখনো বা সারি বাঁধে ছোট্ট ঢিবির উপরে ব্যস্ত পিঁপড়ে, পাতার আড়াল থেকে দূরে চেয়ে দেখা, রেখায় রেখায় সমুদ্র উত্তাল, বাতাসে তখন কর্কশভাবে কাঁপে তৃণহীন টিলা থেকে ঝিঁঝিঝির ধ্বনি।
প্রখর রৌদ্রে কিছু দূর হেঁটে যাওয়া, অনুভবে শুধু বিষণ্ণ বিস্ময়। এই জীবন আর জীবনের যত শ্রম, পাশে হেঁটে যাওয়া এই দেয়ালের মতো, যে দেয়ালে ভাঙা বোতলের কাচ বসানো। বান মাছ লাস্যময়ী হিম সমুদ্রের বাল্টিক উপসাগর ছেড়ে এসেছে আমাদের সাগর, আমাদের মোহনায়, নদীর ভিতরে, নদীর প্রবাহ থেকে ক্রমশ গভীরে, প্রবল বন্যায় ভেসে নদীর প্রতিটি শাখা উপশাখায়, শিরা উপশিরায় শুরু হয়ে আরও ভিতরে, পাথরের অভ্যন্তরে ঢুকে কাদার ভিতর থেকে পুড়ে বেরিয়ে তারপর একদিন চেস্টনাট গাছ থেকে আলোর রেখা এসে ঝলসায় নিবন্ধ পুকুরে। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণায় বান মাছ, আলো, চাবুক, মর্তে ভালোবাসার তীর, যাকে শুধু আমাদের নদীর খাত অথবা পিরেনিস পর্বতের শুকনো ঝর্ণার পথ ফিরিয়ে দেয় প্রজনন স্বর্গে। সবুজ আত্মা আবার জীবন খোঁজে, যেখানে শুধু জ্বলন্ত বৃষ্টিহীনতা আর নির্জনতার ক্ষয়। স্ফুলিঙ্গ বলে ওঠে, সেই তো সব আরম্ভ, যেখানে সব জমে যায় কাঠ কয়লায়, নিহিত কাষ্ঠে। তোমার চোখের পাতায় সাজানো সংক্ষিপ্ত রামধনু, তুমি উজ্জ্বল হও, অচঞ্চল থাকো মানুষের সন্তানদের মধ্যে, যারা মগ্ন থাকে তোমার জীবনদায়িনী কর্তমে। তুমি কি মানো না সে তোমারই সহোদরা? মন্তালের প্রথম যৌবন এবং পরিণত জীবনের দুটি কবিতা এখানে উদ্ধৃত হলো। প্রথমটি তার 19 বছর বয়সের রচনা। বানমাছ ইতালীয় ভাষায় একটি অত্যন্ত বিখ্যাত কবিতা। সামুদ্রিক বানমাছ হাজার হাজার মাইল পার হয়ে যায়, হয়তো তারা মাটি ফুঁড়েও যেতে পারে, যেমনভাবে তারা পুকুরে ডোবায় আসে। এই কল্পনায় মন্তালে বলছেন, বিদ্যুৎ তরঙ্গের মতো হাজার বানমাছ বাল্টিক থেকে আড্রিয়াটিক উপসাগরে চলে যাচ্ছে ইতালির পর্বতমালা পেরিয়ে, শেষ পর্যন্ত অঙ্গারে পরিণত হয়ে মেয়েদের চোখের মণিতে রামধনু হয়ে থাকছে। কবিতাটির শেষ অংশের তুমি অবশ্যই কোনো নারী। দান্তের স্বর্গ নিষিক্ত ভালোবাসা মন্তালের কবিতায় পাতালচারী বান মাছের রূপ নিয়েছে। কবি সালভাতোর কোয়াসিমাদো। বিক্ষুব্ধ কোয়াসিমোদো চেয়েছিলেন মানুষের পুনর্নির্মাণ, মানুষকে বদলে দিতে। সমালোচকরা ঈষৎ বাঁকা সুরে বলেছেন, কোয়াসিমোদো ততখানি বড় কাজের যোগ্য নন। অর্থাৎ প্রশ্ন ওঠে, কবিকে শুধুই নতুন সৃষ্টি করে যাবেন, না এই সৃষ্টি করা জগৎ ও সমাজ পারিপার্শ্ব এর নানান বৈষম্য দূর করার জন্যও ব্যগ্র হবেন? তার মানে সমসাময়িক কালের সঙ্গেও জড়িয়ে পড়বেন। কোয়াসিমোদোর জীবনে এই দুরকম চিন্তাধারার দুটি স্পষ্ট ভাগ দেখা যায়। প্রথম লেখা শুরু করেছিলেন আত্মমগ্ন কবি হিসেবে, হারমেটিক ধারার অন্যতম, যখন ধারণা ছিল কবিতাতেই কবিতার শেষ সময় নিরপেক্ষ। দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি বাহিনী যখন ইতালির উত্তরাঞ্চল দখল করে নেয়, তখন নিজের গোপন কক্ষ থেকে বেরিয়ে এসে বিরক্ত এবং ক্রুদ্ধ কবি নেমে এলেন অনেকটা জনতার কাছাকাছি। কবিতা লিখে মানুষকে সচেতন করার দায়িত্ব বোধ করেছিলেন। কোয়াসিমোদোর এই সামান্য রূপান্তরে পুরনো অনুরাগীরা হতাশ হয়, আবার অন্য একদল নতুন কবির জন্ম হলো বলে অভিনন্দন জানায়। 1959 সালে নোবেল প্রাইজ তাকে ইতালির সবচেয়ে বিখ্যাত কবি হিসেবে পরিচয় জানায় পৃথিবীর কাছে। 1959 সালে। কোয়াসিমোদোর জন্ম 1901 সালে সিসিলি দ্বীপের সিরাকিউসে। শৈশব সুখে কাটেনি, মায়ের প্রতি চিঠিতে তার চিহ্ন আছে। ধারাবাহিকভাবে লেখাপড়ার সুযোগ হয়নি। যৌবনের সিভিল ইঞ্জিনিয়ার্স ব্যুরোর কর্মী হিসেবে সারা ইতালি ঘুরেছেন। এখন মিলান শহরের স্থায়ী নাগরিক। সমসাময়িক অন্যান্য বিখ্যাতদের মতো কোয়াসিমোদো ইংরেজি বা ফরাসি সাহিত্য থেকে প্রেরণা গ্রহণ করেননি। তার যাবতীয় শিক্ষা স্বদেশের ঐতিহ্যে। প্রতিবেশী গ্রিসের কিছু প্রাচীন কবিতাও তিনি অনুবাদ করেছেন। কবিতার নাম প্রায় গান। সূর্যমুখী ঢলে পড়ে পশ্চিমে, দিন নিজের ভগ্নস্তূপ চোখে অস্ত যায়। গ্রীষ্মের বাতাস ভারী হয়ে আসে, নুইয়ে দেয় গাছের পাতা, কারখানার ধোঁয়া ওঠে। মেঘের শুকনো আনাগোনা বিদ্যুতের শিরশিরানির সঙ্গে অন্তরিক্ষের শেষ খেলা দূরে সরে যায়। আবার বহু বছরের ভালোবাসা, খালের দুপাশে ভিড় করা গাছের মধ্যে এসে আমরা একটু থমকে দাঁড়াই। তবু আজ আমাদের দিন, তবু সেই সূর্য তার ছুটি নিয়ে যায় স্নেহময় রশ্মির গ্রন্থিগুলি গুটিয়ে। আমার স্মৃতি নেই, আমি আর কিছু মনে করতে চাই না। মৃত্যু থেকে জেগে ওঠে স্মৃতি, যেমন জীবন অন্তহীন। প্রতিটি দিনই আমাদের, একটি দিন এর মধ্যে থেমে থাকবে চিরকাল। তখন তুমি আমার পাশে, হয়তো সেদিন বড় দেরি হয়ে যাবে। এখানে খালের কিনারায় বসে আমাদের পা দুলছে শিশুদের মতো খেলার ছলে। এসো আমরা জল দেখি, গাছের শাখা প্রশাখায় সবুজের গাঢ় হয়ে আসা দেখি। নিঃশব্দে যে লোকটা পিছন থেকে গুঁড়ি মেরে আসছে, ওর হাতে কোনো ছুরি লুকোনো নেই, ও তো শুধু একটা মাধবীলতা। কবিতা মায়ের কাছে চিঠি।
আমি উত্তরাঞ্চলে আছি, দুঃখ নেই, নিজের সঙ্গে শান্তিতে নেই আমি, কিন্তু আমি কারোর কাছে ক্ষমা প্রত্যাশা করি না। অনেকের কাছে আমি চোখের জলে ঋণী, যেমন মানুষের প্রতি মানুষ। আমি জানি তুমি ভালো নেই, বেঁচে আছো। যেমন সব কবিদের মায়েরা থাকে দরিদ্র প্রবাসী ছেলের জন্য খাঁটি ভালোবাসা বুকে নিয়ে। আজ আমি তোমাকে চিঠি লিখছি। তুমি বলবে, তবু এতদিনে ছেলেটা দুটো কথা লিখে জানালো। সেই ছেলেটা যে একদিন রাত্রিরে পালিয়ে গিয়েছিল একটা ছোট সাইজের কোট পরে, পকেটে কয়েক লাইন কবিতা, পয়সা ছিল না, এমন চঞ্চল যে একদিন কেউ হয়তো ওকে মেরেই ফেলবে। মা, আমার মনে পড়ে। কোয়াশিমোদোর অপেক্ষাকৃত সুবোধ্য কবিতা এখানে অনুমোদিত হলো। নোবেল প্রাইজ পাওয়ার পর তার কিছু কবিতা আমাদের দেশে অনুবাদ করা হয়েছে। উল্লেখযোগ্য সুন্দর অনুবাদ করেছেন জগন্নাথ চক্রবর্তী ও সমরেন্দ্র সেনগুপ্ত। তার অধিকাংশ কবিতায় তুমি থাকে। সেই তুমির কোনো নির্দিষ্ট নাম নেই। কোনো নারী বা পুরুষ বা যুদ্ধে নিহত কোনো আত্মা বা কবির অন্য স্বরূপ কখনো স্পষ্ট বোঝা যায় না। যখন কোনো নারী বলে মনে হয়, তখনও কোনো নির্দিষ্ট নারী নয়, মনে হয় যেন সমগ্র মহিলা সমাজের প্রতিনিধি যে কোনো একজন। পিয়ের পাওলো পাসোলিনি কবি। ভিড়ের রেস্তোরাঁর মধ্যে হঠাৎ টেবিলে লাফ দিয়ে ওঠে পাসোলিনি, চিৎকার করে বললেন, অনর্থক মানুষ, তোমরা অনর্থক সময় নষ্ট করছো, শোনো আমার কবিতা, এই কবিতাই তোমাদের বেঁচে থাকতে শেখাবে। পাসোলিনি এইরকম স্বভাবের কবি। ইতালির তরুণ কবিদের মধ্যে পাসোলিনি সবচেয়ে প্রবল এবং দুর্দান্ত এবং সবচেয়ে বিতর্কমূলক। একদিকে তার প্রবল জনপ্রিয়তা, অন্যদিকে একজন তাকে কবি বলেই মানতে চান না। কিন্তু এ পর্যন্ত তার 6টি কবিতা গ্রন্থ সংগ্রহ বেরিয়েছে। এখন অবশ্য আর তিনি বয়সে ঠিক তরুণ নন। পাসোলিনির জন্ম 1922 সালে। কিছুদিন শিক্ষকতা করেছিলেন, পরে বিরক্ত হয়ে ছেড়ে দেন। তার ধারণা লেখকদের শুধু লেখা ছাড়া অন্য কোনো জীবিকা থাকা সম্ভব নয়। কিন্তু বলাই বাহুল্য, পৃথিবীর যে কোনো দেশেই কোনো তরুণ লেখক, বিশেষত কবি, শুধুমাত্র সাহিত্য রচনা করেই গ্রাসাচ্ছাদন সংগ্রহ করতে পারেন না। ফলে পাসোলিনিকে ফিল্মের স্ক্রিপ্ট লিখতে হয়, কখনো কখনো নিজে অভিনয়ও করেছেন। ইদানিং পাসোলিনি চলচ্চিত্র পরিচালনাতেই মুখ্যত আত্মনিয়োগ করেছেন। ইতালির আধুনিক চলচ্চিত্রকারদের মধ্যে তিনি উল্লেখযোগ্য অন্যতম। তার তলা যিশুর জীবনী একটি বিতর্কমূলক ছায়াছবি। রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতে তিনি ভারতবর্ষ এসেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের পরে সারা পৃথিবীতে শিল্পে নিও রিয়ালিজম নামে যে ধারা এসেছে, ইতালিতে যা সবচেয়ে প্রবল, কবিতাতেও তার প্রভাব দেখা যায়। পাসোলিনির কবিতার বিষয় ইতালির সামাজিক ও রাজনৈতিক সমস্যা। বর্ণনার ভঙ্গি কখনো অতিবাস্তব, অনেকে তার কবিতাকে নিও রিয়ালিস্টিক আখ্যা দিয়েছেন। অ্যাপেন্নিন কবিতার নাম। ক্যাসিনো থেকে সেই ছেলেটিকে তার বাপ মা বিক্রি করে দিয়েছে অ্যানিয়ানের গর্জমান সৈকতে এক খুনির কাছে। একটি বেশ্যা ওকে মানুষ করে। ঔপনিবেশিক রাত্রির মধ্যে যখন কিয়াম্পিনোর চোখ ধুয়ে যাওয়া তারাই অন্ধ, বোঝানো চোখের পাতার নিচে উকুনে হাসিতে ছেলেটা গুনগুন করে সম্রাটদের এরোপ্লেনের শব্দের সঙ্গে গান গায়। আর পথে পথে কামের প্রহরীদের পদশব্দ ময়লা প্রস্রবখানার আশেপাশে অপেক্ষা করে। সান পাওলো থেকে সান গিওভান্নি পর্যন্ত, রোমের চরম উত্তপ্ত পাড়ায় শুনতে পাওয়া যায় রাত্রির অবসন্ন প্রহর বেজে উঠছে। 1951-তে গির্জা থেকে গোয়ালঘর পর্যন্ত নৈশব্দেও ফাটল ধরে। ইলারিয়ার বন্ধ চোখের পাতায় কাঁপে ইতালির রাত্রির দূষিত আস্তরণ। অল্প হাওয়ায় নরম, আলোয় শান্ত যুবকদের চিৎকার। তপ্ত, কটু, ভয়ঙ্কর উষ্ণ কম্বলের গন্ধ এখন ভিজে। দক্ষিণ অঞ্চলের বুড়োদের কণ্ঠে চালাকি, সমস্যার গান। সপ্তাহান্তের দুটো পুকুরে পুকুরে গ্রামে পাপের প্রদেশ থেকে সস্তা নোংরা শড়িখানার সাদা আলোর হৃদয় পর্যন্ত শহরের উপকণ্ঠে মাংস এবং দারিদ্র্য শান্ত সহাবস্থান পেয়েছে। হাওয়ার শব্দ, তারপর ইলেরিয়ার ভারী চোখের পাতায় ঘুম ছাড়া আর কিছুই নেই। এই মেয়েটির মৃত্যুর রূপ দিয়েছে সকাল। পূর্বকল্পিত মার্বেল পাথর হয়ে যাবে। ইতালির আর কিছুই নেই অবশিষ্ট, শুধু তার মার্বেল মৃত্যু ছাড়া তার ঊষর বাধাপ্রাপ্ত যৌবন। তার চোখের পাতার নিচে ঘুমের মধ্যে পৃথিবী সশরীরী, চাঁদের আলোর রূপালী অন্ধকারে একটি কুমারী রথ পাথরের ধস হয়ে নামছে অ্যাপেন্নিন থেকে। খাড়া পাহাড় বেয়ে সোজা নেমে যাচ্ছে উপকূলের দিকে, যেখানে টিরোনিয়ান এবং অ্যাড্রিয়াটিকের ফেনা মুক্তাখচিত। ঝোপঝাড়ের মধ্যে একখণ্ড নগ্ন ঘাস জমিতে একটি সবুজ বৃত্তে সেরাক্টের সবুজ উপত্যকার চামড়া ও ধাতুর গোল আবরণে ঘুমিয়ে আছে কালচে জ্যাবজ্যাবে একপাল ভেড়া, আর রাখালের সমস্ত প্রত্যঙ্গ জমাট বেঁধে আছে চুন পাথরের ওপরে। অ্যাপেনিন নামের একটি বিশাল কবিতার একটি অংশের মুক্ত অনুবাদ এখানে দেওয়া হলো। অ্যাপেনিন সমগ্র ইতালিব্যাপী দীর্ঘ পর্বতমালার নাম। উত্তর থেকে এই পর্বতমালার আল্পসের
সঙ্গে মিশেছে। আড্রিয়াটিক সমুদ্রের কাছে এর শিখরের উচ্চতা ৯,৫০০ ফুট, সেটাই সর্বোচ্চ। বিশ্ববিহার সমেত আর কয়েকটি আগ্নেয়গিরি আছে এরই মধ্যে রোম নগরীর চারপাশ ঘিরে আছে আপেননিন। এই পার্বত্য অঞ্চলের ছোট ছোট গ্রামের উল্লেখ আছে এই কবিতায়। কবির নাম মার্গেরিটা গুইদাচ্চি। মেয়েদের চোখে দেখা এই পৃথিবী হয়তো সত্যি অন্যরকম, কিন্তু সাহিত্যে মেয়েদের চোখে দেখা পৃথিবীর সেরকম কোনো উল্লেখযোগ্য ছবি পাওয়া যায় না। বাংলায় আমরা যাকে বলি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতেও মেয়েদের সঙ্গে পুরুষদের বহু ক্ষেত্রে ঢের তফাৎ দেখা যায়। কিন্তু পৃথিবীর মহিলা সাহিত্যিকদের মধ্যে তাদেরই আমরা খুব উল্লেখযোগ্য বলি যাদের রচনা অতিমাত্রায় পুরুষালী। পুরুষদের সমকক্ষ হবার বদলে মেয়েদের আলাদা কোনো সাহিত্য রীতি নেই। মেয়েদের কৈশোর থেকে যৌবনে রূপান্তরের সংকটকাল, সন্তানের প্রতি স্নেহ, স্বামীর জন্য ত্যাগ স্বীকার, মুখ বুঝে সংসারের সমস্ত যাতনা সহ্য করা ইত্যাদি বিষয়গুলি পুরুষদের রচনাতেই মহৎভাবে ফুটে উঠেছে। কে জানে এগুলো সবই অতখানি সত্যি কিনা। যদি আমরা চোখেই দেখতে পাচ্ছি, যেমন সন্তানের প্রতি জননের স্নেহ, হাত দুখানাকে ডানার মতো করে ছেলে মেয়েদের সব বিপদ থেকে মায়ের আগলে রাখার চেষ্টা পৃথিবীতে প্রতিদিন চোখে দেখা যায়। কিন্তু চোখে দেখার বাইরেও আরও কিছু অন্ধকার পরিসরে যেতে ছাড়ে না সাহিত্য। জননীর অতখানি আত্মত্যাগ, কিছুই কি আত্মবিপর্যয় নেই? সন্তান যেমন নয়নের মণি, তেমনি সন্তানই জনক জননীকে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করায়। ছেলে মেয়ে বড় হওয়া থেকেই বাপ মা বুঝতে পারেন তার কতখানি বার্ধক্য ও মৃত্যুর দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পুরুষের লেখা কবিতা আছে, কিন্তু পুরুষরা তো স্বার্থপর নামেই বিদিত। মার্গেরিটা গুইদাচ্চির এই কবিতা এই একই সঙ্গে সন্তানের প্রতি স্নেহ এবং নিজের স্বার্থর পর ভয়ের কথা আছে। এই কবিতাটি পুরো বুঝতে হলে জানা দরকার শ্রীমতী মার্গেরিটা সুগৃহিণী এবং ৩ সন্তানের জননী। তার তৃতীয় সন্তান মেয়ের জন্মের পর এই কবিতা লেখা। তার এখন বয়স ৪৫, শিক্ষয়িত্রী, জন্ম ফ্লোরেন্সে ১৯২১-এ। ইংরেজি সাহিত্যে BA পাশ করার পর ঔপন্যাসিক লুসা প্রিমাকে বিয়ে করেছেন। সাম্প্রতিক ইতালির কবিদের মধ্যে তিনি বিশিষ্ট এবং এই হিসেবে তিনি নতুন ধরনের কবি, যে তার রচনা স্পষ্ট এবং নির্ভীক এবং একটি নারী হিসেবে তার চোখে দেখা জগতে তিনি দেখাবার চেষ্টা করেন। কবিতার নাম অংশ কবিতা। বহুবার নভেম্বরে ফিরে ফিরে আসে নভেম্বর আমার জীবনে। আজ যার শুরু হলো সে নয় জঘন্যতম, শান্ত একটি দিন, কিছুটা অস্বস্তিময়। আজ আমি ঝুঁকে আছি একটি দোলনার কাছে। আমার কনিষ্ঠতম মেয়েটি ঘুমোয়, তার গভীর রহস্যময় ঘুম যেন আজও অতিথি এখানে। এই পৃথিবীর নাগরিক নয়, এখনও অচেনা। আমার স্তনের মধ্যে দুধ ভরে ওঠার সুমিষ্ট ঘ্রাণ আমি টের পাই। কি এক নরম অনুভব, স্নায়ুর প্রতিটি তন্ত্রে, শরীরের সীমানা ছাড়াই। আজ এই ক্লান্ত রক্ত গোপন ঝর্ণার দিকে ফিরে পুনরায় পূর্ণ হলো রক্তের অপাপ রূপান্তর। শিশুর অপাপ ওষ্ঠে তৃষ্ণাহরণের যোগ্য হয়। আমার শরীর এক অলৌকিক যন্ত্র, এই শুধু জীবনের জন্ম দিতে পারে। স্তন দুটি যেন রূপকথার পাহাড়, এই প্রাচুর্যের নদী বয়ে যায় স্বর্ণযুগে। আর এই অবোধ শিশুর স্মৃতির গভীরতম নদীগর্ভ সৃষ্টি হয়ে যায়। এই স্মৃতির কাছে জানি সে আবার ফিরে আসবে একদিন, স্বপ্নে কিংবা গাঢ় বেদনায়। ওর জন্য এই ছবি স্পষ্ট। আর আমি উপলক্ষ আজ সময় নিষ্ঠুর ক্রূর হাতে আমাকে বিবর্ণ করা আরম্ভ করেছে। হয়তো এই শেষবার আমি মাতা, এক শিশুর ধারিত্রী। কেননা আমার দারুণ বৎসরগুলি শুষ্ক করে টেনে নিচ্ছে রস শরীরের বিশেষ প্রত্যঙ্গ থেকে। জানি আজও আমি একটি জীবন্ত বৃক্ষ, হাওয়ায় ঝিলমিল করে পাতা। শরীরে এখনও আছে জন্মবীজ, কিন্তু জানি ঊষর সময় অদূরে দাঁড়িয়ে আছে, গ্রাস করে নেবেই আমাকে। কি চমৎকার এই ক্ষণিক বিরতি! আমি আজ নিজেই নিজের কাছে হেমন্তের দিন। সামান্য আশঙ্কা আর ভয় তাকে ঢেকে আছে। দীর্ঘ রাজপথ হয়ে আমার অতীত, পিছনে বিস্তীর্ণ শুধু ভবিষ্যৎ। চোখ তুলে এইটুকু জানি, আমার অতীত যত দীর্ঘ ছিল, ভবিষ্যৎ তার কিছু ছোট হবে। সন্তানের দিন নামে একটি দীর্ঘ কবিতার অংশ এখানে অনুদিত হলো। যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী সাময়িক বিরতিকে তিনি শরৎকাল বলেছেন, যেহেতু ওর পরেই শীত। কিন্তু আমি অ্যাটমের অনুবাদ হেমন্ত করেছি, এরকম অর্থে হেমন্তের উল্লেখ জীবনানন্দ দাশের বাংলায় কবিতায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। জার্মান কবিতা দৃষ্টিবদল। জুরিখে তৃস্তান জারা যখন ক্যাবারে ভলতেয়ার এর নিবন সাহিত্যের হৈহল্লায় ডাডা আন্দোলন শুরু করেছিল, সেই কাছাকাছি সময়ে বার্লিনের নিউ ইয়র্ক ক্লাবের সভ্যরা নিউ প্যাথেটিক ক্যাবারেতে চিৎকার করে অন্য ধরনের কবিতা পাঠ করে নতুন এক্সপ্রেশনিস্ট সাহিত্য আন্দোলনের সূত্রপাত করতে চাইছিলেন। এদের বিদ্রোহ কৃত্রিম কবিত্ব এবং আদর্শের বাগাড়ম্বরের বিরুদ্ধে। ওদিকে ইতালির কবি মেরিনেত্তি শুরু করেছেন ফিউচারাইজম। প্যারিস থেকে বেরিয়েছে তার ঘোষণাপত্র। ফরাসি এবং ইংরেজ কবিরা তাতে আকৃষ্ট হচ্ছেন আস্তে আস্তে।
সে ঢেউ জার্মানিতেও এসে পৌঁছলো। প্রায় কাছাকাছি সময়ে এই শতাব্দীর গোড়ার দিকে ইউরোপের বিভিন্ন দেশে কাছাকাছি ধরনের কিন্তু আলাদা নামের সাহিত্যরীতির উদ্ভব হয়। মূলভাবে বলতে গেলে ফ্রান্সে সুর রিয়ালিজম, ইংল্যান্ডে ইমেজিজম, ইতালিতে ফিউচারিজম ও জার্মানিতে এক্সপ্রেশনিজম। জার্মানির এক্সপ্রেশনিজম আন্দোলন অবশ্য খুব সংঘবদ্ধভাবে হয়নি, অনেকটা অপর সাহিত্যগুলির নবীন রশ্মির প্রভাবে স্বতঃসারিত হয়ে ওঠে। এক্সপ্রেশনিজম কথাটার প্রথম ব্যবহার হয় ফ্রান্সে শিল্পকলার ক্ষেত্রে। বস্তুত ইমপ্রেশনিস্ট শিল্পীদের থেকে আলাদা হওয়ার জন্যই এই নতুন রীতির উদ্ভব। বিমূর্ত শিল্পেরও শুরু এই সময় থেকে, অর্থাৎ যা চোখে দেখা যায় শিল্প সাহিত্যে তার প্রতিচিত্র বা ছায়া উপস্থিত করার বিরুদ্ধে মনোভাব জেগে ওঠে। চাক্ষুষ অভিজ্ঞতার বদলে আন্তরিক উপলব্ধির সত্য প্রকাশ করতে চাইলেন এক্সপ্রেশনিস্টরা। বেনডেট্রো ক্রোচের নন্দন তত্ত্বে যেমন সৌন্দর্যের রূপের বদলে অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। 1911 থেকে 1914 সালের মধ্যেই এক্সপ্রেশনিস্টদের প্রাথমিক বিকাশ দৃষ্টিবদলের সঙ্গে সঙ্গে এরা কবিতায় নতুন ভাষা ও রূপ, বিষয়বস্তু নির্বাচনের স্বাধীনতা আনলেন। সবচেয়ে বিশেষত্ব এদের মধ্যে অনেকেরই উপমা বা চিত্রকল্প ব্যবহারের আমূল পরিবর্তনে। যেন মতন ইত্যাদি শব্দ ব্যবহার করে কবিত্বময়ী ছবির ব্যবহারের এরা সমূল উচ্ছেদ করলেন। ভাব ও চিত্র একসঙ্গে মিলেমিশে গেল। ব্যাপারটা আরও স্পষ্টভাবে বোঝা যাবে যদি মনে করা যায় যে 1914 সালেই ছাপা হয়েছিল ফ্রান্স কাফকার মেটামরফোসিস নামের গল্পটি, যার নায়ক গ্রিগর শামসা জেগে উঠে দেখল সে সত্যিই একটা পোকা হয়ে গেছে। তার মনটা পোকার মতন হয়নি, বা সে নিজেকে পোকা হিসেবে ভুল ভাবেনি। এখানে বিধেয় ও ভাবনা একরকম হয়ে গেল। এক্সপ্রেশনিজমের প্রথম পর্ব খুব সংক্ষেপে শেষ হয়ে যায়, কারণ এর প্রধান উদ্যোক্তারা শীঘ্রই বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং প্রায় সকলেরই মৃত্যু হয় অল্প বয়সে। প্রথম মহাযুদ্ধ যে কত কবিকে খুন করেছে তার আর ইয়ত্তা নেই। আলফ্রেড লিস্টেনস্টাইনের মৃত্যু হয় 25 বছর বয়সে। যুদ্ধ আরম্ভ হবার প্রায় সঙ্গে সঙ্গেই গিয়র্গ ট্রাকল ও আর্নস্ট স্টেডলার দুজনেই যুদ্ধক্ষেত্রে মারা যান ওই বছরেই। আগস্ট স্ট্রাম, যার নতুনত্বের কায়দা ছিল সবচেয়ে চোখ ধাঁধানো, তিনি যুদ্ধে নিহত হন পরের বছর। যুদ্ধ আরম্ভ হবার 2 বছর আগে গিয়র্গ হেইম, যাকে বলা হতো ধ্বংসের প্রবক্তা, তিনি এক জলে ডোবা বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেও মারা যান। জেবক ফন হোডিস, যার কবিতাকে প্রথম এক্সপ্রেশনিস্ট কবিতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তিনি 1914 সালেই পাগল হয়ে যান। এইভাবে এই তরুণ বিদ্রোহীরা হাওয়ের মতন অল্পকাল দপ করে জ্বলে উঠে অকস্মাৎ মিলিয়ে গেলেন। এদের নিজস্ব কবিতা কালোত্তীর্ণ হবার উপযোগী হতে সময় পেল না, কিন্তু মাতৃভাষায় কবিতায় একটা বাঁক এনে দিয়ে গেল। এদের মধ্যে শুধু একজন গিয়র্গ ট্রাকলকে আমি বেছে নিয়েছি। এরপর আরম্ভ হয় এক্সপ্রেশনিজমের দ্বিতীয় পর্ব। অন্যান্য কবিদের আলোচনায় প্রাসঙ্গিকভাবে তার উল্লেখ করা হয়েছে। কবি স্টেফান গিয়র্গ হোল্ডারলিনের কবিতা বাংলায় জনপ্রিয় করেছেন বুদ্ধদেব বসু। হাইনে অনুবাদ করতে প্রলুব্ধ হয়েছেন রবীন্দ্রনাথ থেকে মুজতবা আলী পর্যন্ত। 1956 সালে আন্দাজ হঠাৎ কলকাতায় খুব রিলকের কবিতা পড়ার হাওয়া ওঠে। প্রায় এদেরই সমান উল্লেখযোগ্য হয়েও স্টেফান গিয়র্গের কবিতা বাংলায় কখনো কী কারণে যেন খুব মনোযোগ পায়নি। পূর্বলিখিত কবিদের মতো অমন বর্ণময় জীবন নয় তার। হোল্ডারলিনের মতো প্রভু পত্নীকে ভালোবেসে বদ্ধোন্মাদ হননি। হাইনের মতো নির্বাসিত জীবনে রহস্যময়ীর সেবা পাননি। রিলকের মতো দুর্গ প্রাকারে বসে দৈববাণীতে কবিতার লাইন পাননি, বরং হিটলারের সঙ্গে কাঁধ ঘেঁষাঘেঁষি করার ঝুঁকি নিয়েছিলেন। গিয়র্গের জন্ম 1868-তে। কোনো সমালোচকের মতে তিনি নাকি 10 বছর বয়সের আগেই বুঝতে পেরেছিলেন যে নিজস্ব ভাষা সৃষ্টি করে তিনি আলাদা জগৎ তৈরি করবেন। ধনী পরিবারে জন্ম, শৈশব থেকেই পিতার কাছ থেকে সাহিত্য চর্চার প্রশ্রয় পেয়েছেন। বহুদিন পর্যন্ত কবিতা লিখেছেন শুধু নিজেরই জন্য বা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছেই শোনাতেন। বিংশ শতাব্দীতে প্রবেশ করার পর নিজেকে তিনি একজন সাধু মহাপুরুষ হিসেবে ভাবতে আরম্ভ করে জনসাধারণের মধ্যে তার উগ্র মতবাদ প্রচার শুরু করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে অভ্যুত্থিত নাৎসিবাদ নিৎসের মতো গিয়র্গের মতামতকেও ঈশ্বর বিকৃত করে কাজে লাগাতে দেরি করেনি। প্রথম দিকে গিয়র্গ কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এজরা পাউন্ডের মতো চূড়ান্ত পর্যন্ত যেতে হয়নি। হিটলার ক্ষমতায় আসার পর দলের প্রবক্তা এবং সভাকবি করার জন্য গিয়র্গকে আহ্বান করেন। সেই সময় তিনি নিঃশব্দে পালিয়ে যান সুইজারল্যান্ডে এবং অচিরেই মৃত্যু 1933-এ। প্রভূত পাণ্ডিত্য এবং মনীষা সত্ত্বেও গিয়র্গের কবিতা ক্ষুণ্ণ হয়নি। জার্মান সাহিত্যে তার আসন চিরস্থায়ী। ফরাসি সিম্বলিস্টদের কাছে তার শিক্ষা। বোদলেয়ারের সমগ্র লে ফ্লর দু মাল অনুবাদ করেছেন। র্যাবোকে গুলি করার পর ভ্যালের্ন যখন 2 বছর জেল খেটে বেরিয়ে আসছেন, গিয়র্গ ছিলেন সেখানে। মোট 7টি ভাষা তিনি অনুবাদ করেছেন। কবিতার নাম তুমি আলোর শিখার মতো পবিত্র ও ঋজু। তুমি আলোর শিখার মতো পবিত্র ও ঋজু। তুমি সকালের মতো এত কোমল ও উজ্জ্বল। তুমি মহৎ বৃক্ষের থেকে প্রস্ফুটিত শাখা। তুমি পাহাড়ি ঝর্ণার মতো গোপন সরল। রৌদ্রময় মাঠে মাঠে তুমি আছো আমার সন্নিধি। তুমি আলোর মতো, তুমি কুয়াশায়, সায়াহ্নের শীতে তুমি কেঁপে ওঠো আমার শরীরে। তুমি ঠান্ডা হাওয়া, তুমি উষ্ণ দীর্ঘশ্বাস।
তুমি আমার বাসনা, তুমি আমার ভাবনা। আমি প্রত্যেক নিঃশ্বাসে করি তোমাকে গ্রহণ, আমি প্রত্যেক চুমুকে করি তোমাকেই পান, আমি প্রত্যেক সুগন্ধে করি তোমার চুম্বন। তুমি মহৎ বৃক্ষের থেকে প্রস্ফুটিত শাখা, তুমি পাহাড়ি ঝর্ণার মতো গোপন সরল, তুমি আলোর শিখার মতো পবিত্র ও ঋজু, তুমি সকালের মতো এত কোমল উজ্জ্বল। দ্বীপের প্রভু। মৎস্যজীবীদের গল্পে শোনা যায় দক্ষিণ প্রদেশে সুগন্ধ মশলা তেল ভরা এক দারুচিনি দ্বীপে, যেখানে বালির মধ্যে ঝলসায় বহুমূল্য মণি, সেইখানে আছে এক পাখি যার ডানা মাটিতে ছড়ানো থাকে, তবু ঠোঁট তুলে বিশাল গাছের মাথা ছেড়ে আনতে পারে। শামুকের রস মাখা যেন তার পালকের রং। যখন সে উড়ে যায় অল্প উঁচু বিশাল শরীরে, মনে হয় যেন এক খণ্ড কালো মেঘ। দিবাভাগে সে লুকোয় বনের ভিতরে, সন্ধ্যাবেলা ফিরে আসে সমুদ্রের পাড়ে। ঝাঁঝি ও নুনের ঘ্রাণ ভরা সেই সমুদ্র বাতাসে তার মিষ্টি শীষ ওঠে, তীব্র হয়ে ভাসে। শুশুকেরা গান ভালোবেসে আসে সৈকতের পাশে। সমুদ্রে সোনার পাখনা, স্বর্ণ উচ্ছলতা, সৃষ্টির প্রথম দিন থেকেই সে ছিল এরকম। দৈবাত জাহাজ ভাঙা মানুষেরা এক পলক দেখতে পেত তাকে। প্রথম যেদিন সাদা পাল তুলে মানব সভ্যতা জাহাজের মুখ ফেরায় সেই দ্বীপে দৈবের নির্দেশে, সেই পাখি উড়ে গিয়ে বসল এক পাহাড়ের চূড়ায়। চেয়ে রইল নির্নিমেষে তার প্রিয় দ্বীপটির দিকে, বিষাদের চাপা স্বর তুলে মরে রইল সেখানেই। প্রথম কবিতাটি একটি প্রেমের কবিতা বলে মনে হতে পারে, কিন্তু এই বিষয়ে লেখা কোনো বাংলা কবিতা এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ভালোবাসা এখানে শারীরিক আস্বাদের স্তরে এসে পর্যন্ত, কিন্তু কবিতাটি একটি ছেলেকে উদ্দেশ্য করে লেখা, অর্থাৎ এই ভালোবাসা অনেকটা গ্রিক আদর্শের। ম্যাক্সিমিলিয়ান ক্রনবার্গার নামে একটি দেবপ্রতিম কিশোরকে তিনি ম্যাক্সিমিন নামে ডাকতেন এবং তাকে মনে করতেন প্রাচীন গ্রীসীয় আদর্শের প্রতিমূর্তি। ছেলেটি অকালে মারা যায়। গিয়র্গ এই কবিতাটি লেখেন ম্যাক্সিমিন মারা যাওয়ার 20 বছর পর। দ্বিতীয় কবিতায় শুশুকদের সঙ্গীত প্রীতির প্রসঙ্গেও প্রাচীন গ্রীষ্মের উপকথার উল্লেখ। কবি আরিয়নকে জাহাজে দস্যুরা সর্বস্ব লুট করে যখন সমুদ্রে ফেলে দিতে যায়, তখন আরিয়ন শেষবারের মতো একটি গান গাইবার অনুমতি চেয়েছিলেন। তার মধুর গান শুনে হাজার হাজার শুশুক জাহাজের পাশে এসে ভিড় করে এবং অরিয়ন তখনই নিজেই সমুদ্রে লাফিয়ে পড়েন এবং শুশুকরা তাকে কাঁধে কাঁধে করে নির্বিঘ্নে পাড়ে পৌঁছে দেয়। গিয়র্গের অনেক কবিতায় সভ্যতা শুরু হবার আগের জগৎ নিয়ে।